সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, ডোগা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি। আমি লাউ দিয়া বানাইলাম ডুগডুগি, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছে। পে স্কেল নামক এই যে স্বাদের লাউ, বুঝছেন, এই লাউয়ের এই যে যে গানটা গাইলাম স্বাদের লাউ, আমাদের রুনালালা ম্যাডামের যে গান, এই গানের এই যে প্রথম অংশটা অর্থাৎ স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, এই বৈরাগীরা হচ্ছি আমরা, বুঝছেন। অর্থাৎ আমরা হচ্ছি সেই বৈরাগী যারা আসলে পে স্কেল নামক এই স্বাদের লাউ আদৌ কোনোদিন খেতে পারেনি, ঠিক আছে। আর পরের যে অংশটুকু, তারা কারা এটা আপনারা বুঝে যাবেন, অর্থাৎ কারা স্বাদের লাউকে আগা খেয়েছেন, স্বাদের লাউয়ের গোড়া খেয়েছেন, খেয়ে ডুগডুগি বানাইয়ে মানে অলরেডি বানাই ফেলছেন, এটা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, এটা আমার নতুন করে বলার দরকার নেই। এখন আজকে আলোচনার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার এই যে গত রবিবার, ঠিক আছে, এই রবিবার থেকে আজকে 27 আগস্ট, আজকে বৃহস্পতিবার পর্যন্ত এই এক সপ্তাহে এই পে স্কেল নামার অনেক কাহিনী আমরা দেখেছি, ঠিক আছে। তো পে স্কেল আপনার ভটভটি বলেন বা নসিমনে বলেন বা ধরেন ট্যাক্সিতে বলেন বা বেবি ট্যাক্সিতে বলেন, যে কোনোভাবে তারা পে স্কেলটা মন্ত্রিসভায় যাচ্ছে আর কি এই সেপ্টেম্বরের শুরুতে, এবং সেপ্টেম্বরের মাঝামাঝি নাকি গেজেট হবে। আমি প্রশ্নটা আপনাদেরকে রেখে যাচ্ছি, এর কোনো উত্তর আমি দিব না। আপনারাই আমাকে বলবেন আদৌ কি পে স্কেলে গেজেট সেপ্টেম্বরের মাঝামাঝি হবে কি না। আমার উত্তর আমি অনেক আগে দিয়েছি গত ভিডিওতে, আপনারা একটু বলে যাবেন, এটার উত্তর আমি কিছু দিব না। আমার যে জায়গাগুলোতে আজকে আলোচনার বিষয় তা হচ্ছে এই যে বকেয়ার যে হিসাব, পে স্কেল গেজেট আজ হোক, কাল হোক, বা অক্টোবরে হোক, বা সেপ্টেম্বর মাঝামাঝি হোক, বা নভেম্বরে আমরা বকেয়া পাই, যেটাই হোক, বকেয়ার যে হিসাবটা হবে, এই হিসাব মানে কি আমরা কি একবারে পাবো বকেয়া, নাকি আমাদেরকে বকেয়াও আবার ধাপে ধাপে দেওয়া হবে। ধাপে ধাপে মিন্স আপনার বকেয়া দেখা যাচ্ছে কেমন হয়, সাধারণত গত পে স্কেলে যেটা হয়েছিল, অষ্টম পে স্কেলে যদি আমি ভুল না বলি, তখন হচ্ছে আপনার যে বকেয়াটা ছিল সেই বকেয়াটাকে একবারে না দিয়ে, অর্থাৎ আর্থিক ঘাটতি পূরণের জন্য একবারে না দিয়ে এই মাসে একটা, অর্থাৎ ধরেন 3 মাসে যদি বকেয়া হয়, তো যে মাস থেকে বেতন পাবে সেই মাসে একটা, তারপরে মাসে একটা, তারপরে মাসে একটা, এভাবে করে করে 3 মাসে বকেয়া শোধ করা হয়েছিল। বিভিন্ন পত্রিকায় এসেছে যে বকেয়া এবার নাকি একবারে শোধ করা হবে। আমি এটা বিশ্বাস করি না, বুঝতে পেরেছেন। আমি বিশ্বাস করি বকেয়া আপনার ওই ধাপে ধাপেই দেওয়া হবে, এটা আমার বিশ্বাস। আর বকেয়ার হিসাবের কথায় যদি আসি, বকেয়ার হিসাবটা কেমন হবে, তা হচ্ছে আপনার এই যে পার্থক্য, অর্থাৎ বেতনের যে পার্থক্য সিস্টেমের যে হিসাবটা আসে, সেই হিসাবে বকেয়া হবে ইনশাল্লাহ, অর্থাৎ বকেয়া আপনারা সেভাবেই পাবেন। এখন এই পে স্কেলে গেজেট হলে বার্ষিক যে ইনক্রিমেন্টের যে বিষয়টা থাকে, এই ইনক্রিমেন্টের হিসাব না কেমন হবে, আমরা যখন নতুন পে ফিক্সেশন করব, সেই পে ফিক্সেশনের সময় আমাদের কোন সিস্টেমে পে ফিক্সেশন করতে হবে, ঠিক আছে। দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে আপনার ইনক্রিমেন্ট বেসিসে একটা পে ফিক্সেশনের সিস্টেম, আর একটা হচ্ছে আপনার এই যে পার্থক্য বেসিসের যে পে ফিক্সেশন সিস্টেম, এইটা অর্থাৎ মূল বেতনের পার্থক্য। তো ইনক্রিমেন্ট বেসিসে পে সিস্টেমে যদি যায় সরকার, গেজেট যদি সেভাবে হয়, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। তাহলে আমাদের বেতনটা যেভাবে আমাদের বাড়ার কথা, যে সিস্টেমে বাড়ার কথা, সেভাবেই পাবো। আর যদি এই পার্থক্য বেসিসে যায়, গেজেটে যদি সেভাবে উল্লেখ করা থাকে পে ফিক্সেশনের জন্য, তাহলে দেখা যাবে যে আমাদের বেতন অনেকটাই অনেক অংশ কমে যাবে আর কি, ঠিক আছে, অর্থাৎ বেসিক বেতন আর কি, ইনক্রিমেন্ট সহ। দেখা যাক সরকার সেটা গেজেটে কী বলে আর কি। এখন আর যে বিষয়গুলো, তা হচ্ছে সিপিডির যে বিষয়টা, সিপিডি হঠাৎ করে ইউ টার্ন কেন নিল। সিপিডির যে অর্থাৎ সেন্টার ফর পলিসি ডায়ালগ, এই যে সিপিডির যিনি আহ্বায়ক বা ফেলো, মহামান্য ফেলো, আমাদের ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য স্যার, তো উনি আপনার হঠাৎ করে তাদের যে কার্যক্রম সিপিডির, অর্থাৎ আইএমএফ সহ সিপিডির যে কার্যক্রম, তা হচ্ছে সম্পূর্ণ পে স্কেলের একেবারে বিরোধিতা। কি হইল আমি জানি না, পে স্কেলের সম্পর্কে তিনি, যদি ভুল না বলি, সম্ভবত 24 তারিখ, 24 আগস্ট তিনি বললেন যে পে স্কেল মানে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, বছরে 6 মাসের বেশি হয়ে গেছে, কেন পে স্কেল দিচ্ছেন না। পে স্কেল না দিলে যে ঝুলিয়ে রাখা হচ্ছে, এটা তো অনেক ঝামেলা করবে, পরবর্তীতে অনেক ঝামেলা সৃষ্টি করবে, জনগণনে অনেক অসন্তোষ তৈরি করবে। ওনার মুখ থেকে এ ধরনের একটা কথা শোনার পরে আমার নিজেকে মানে আমি হেসে ফেলেছি, বুঝছেন। আমি আসলে নিজেকে ধরে রাখতে পারিনি। এই স্বাদের লাউয়ের ডুগডুগিটা আমার মাথার ভিতরে অনেক বেশি বেজেছে যে কার মুখে কী শুনলাম। এটা হতে পারে উপর থেকে অনেক প্রেশারের কারণে তিনি এরকম বলেছেন, আবার হতে পারে এই যে বিরোধিতা সরাসরি না করে একটু সিস্টেমেটিক্যালি একটু করি আর কি, অর্থাৎ আপনার সাপও মূল্য লাঠিও ভাঙলো না, এই সিস্টেমে বিরোধিতা করি বা এই সিস্টেমে কথা বলি। উনি মনে হয় এই দ্বিতীয় যেটা বললাম, এই সিস্টেমেই উনি কথা বলেছেন, তাহলে ওনার মুখ থেকে এটা আসার কথা না। এখন এই সিপিডি কিন্তু সেখানে আরও একটা কথা বলেছে,
বলেছে যে পে স্কেল যদি ওই সময় না দিয়ে বা পে স্কেল যদি আপনারা দিতেই না চান, তাহলে আপনারা যদি 20 থেকে 25% মহার্ঘ ভাতা যদি বাড়িয়ে দিতেন, তাহলে আসলে পে স্কেলের বিষয়ে জনমনে এত জনরোষ হতো না এবং এত অসন্তোষ সৃষ্টি হতো না। দেখুন, আমরা কি মহার্ঘ ভাতা চেয়েছি? আমরা কি 20 থেকে 25% মহার্ঘ ভাতা চেয়েছি পে স্কেলের বিনিময়ে? কখনোই চাইনি। উনি এটা কী করে বলেন? ওনারা এটা বলার কোনো কোনো অর্থই আমি দেখি না, বুঝছেন? অর্থনীতিবিদ হওয়া আর আসলে বাজারে যে বাজার অর্থনীতি ঠিক মতো নিজের চোখে পর্যবেক্ষণ করা এবং দিন আনি দিন খাওয়ার মতন যে বাজার, সেটা করা, এর মতো অনেক তফাৎ আছে। বুঝতে পেরেছেন? মহার্ঘ ভাতা দিয়ে যদি 20 থেকে 25% বাড়িয়ে যদি জনগণকে পে স্কেল দেরিতে দেওয়া যাইতো, সেই সিস্টেম যদি আসলে আদৌ হইতো বা সেটা যদি আদৌ জনগণ মেনে নিত, তাহলে সরকার এত উঠে পড়ে লাগতো না এই পে স্কেল দেওয়ার জন্য। যেটা আমাদের ন্যায্য অধিকার, 5 বছর পর পর পে স্কেল পাওয়ার যেটা আমাদের ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকারকে ডাবল অর্থাৎ 11 বছর পর্যন্ত আটকে রাখা হয়েছে, ন্যায্য অধিকার দেওয়া হয় নাই, অন্যায্যভাবে আমাদের সাথে কাজকাম করা হচ্ছে। আমরা এটা মানি না, ঠিক আছে? তো ওনার কথাকে আমি সম্পূর্ণভাবে ধিক্কার জানাই, ওনার কোনো কথাই হয় না। আরও মজার বিষয় দেখেন, এই সিপিডি ওই আপনারা দেখবেন যে তার পরের দিন বা তার পরের দিন একটা নিউজ এসেছে বিভিন্ন চ্যানেল প্লাস পেপারে। তা হচ্ছে এই সিপিডি আপনার কিছু সরকারের কিছু কিছু বিষয় নিয়ে অনেক সমালোচনা করেছে এবং সেখানে বলেছে যে এই জায়গায় এই খরচ হওয়ার কথা ছিল, এই খরচ হয়নি বা এইটা এরকম কিছু বিষয় আসছে। কিন্তু সেগুলা পরবর্তীতে সিপিডি আবার তাদের বক্তব্য উঠিয়ে নিয়েছে যে আমরা ভুলক্রমে বলেছি বা আমাদের এগুলো বলা উচিত না, এরকম কিছু বলেছে। সিপিডি এই প্রথম মনে হয় এরকম কিছু বললো, অর্থাৎ বলে সেই কথা উঠিয়ে নিল, কোনো সেমিনার বা সভাতে বলে সেই কথা উঠিয়ে নিল। তার মানে সিপিডিও ব্যাপারটা বুঝতে পেরেছে যে আসলে সব জায়গায় ভাওতাবাজি বা সব জায়গায় সব কথা বলা ঠিক না। আমি খুব খুশি হয়েছি যে যেভাবেই হোক সিপিডিকে দিয়ে যে এই কথা উঠানো হয়েছে, এটা আমি খুব খুশি হয়েছি। কারণ সিপিডি যা করে, সিপিডি যা বলে, তার মধ্যে কোনো ব্যালেন্স নাই। বুঝতে পেরেছেন? অর্থাৎ হোয়াট দে ডু অ্যান্ড হোয়াট দে সে ইজ টোটালি আ ইমব্যালেন্সড পলিসি ফর দেম। দে আর দ্য পলিসি মেকার্স, দে থিঙ্ক ফর দ্য পলিসিস, বাট দে হ্যাভ নো ডায়লগ উইথ দ্য পলিসিস। বুঝছেন? সেন্টার ফর পলিসি ডায়লগ তো তাদের নাম, তাদের আসলে কোনো ডায়লগই হয় না, ঠিক আছে? তো যা হোক, এই হলো বিষয়, এগুলো নিয়ে কথা বলতে আমি আশা করি, যদিও বলেছিলাম একটু আগে যে আদৌ পে স্কেল সেপ্টেম্বরের মাঝামাঝি হবে কিনা সে প্রশ্ন আমি আপনাদের রেখে যাচ্ছি। আমি আগেও বলেছি, আজকেও আপনাদেরকে বলে যাচ্ছি আমার জায়গা থেকে, আমি বিশ্বাস করি না পে স্কেল সেপ্টেম্বরের মাঝামাঝি হবে। হয়তো পে স্কেলটা সেপ্টেম্বরের শেষের দিকে হতে পারে, আমরা এর পরবর্তীতে হয়তো অক্টোবর থেকে হয়তো পেতে পারি বেতন, তবে শেষ গেজেটটা সেপ্টেম্বরের শেষের দিকে হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কারণ আরও কিন্তু জুডিশিয়াল পে সার্ভিস কমিশন বিষয় নিয়ে আরও কিন্তু কিছু কথাবার্তা আছে এবং আরও বৈঠক হবে। সেই বৈঠকগুলোতে আপনার মন্ত্রিপরিষদ সচিব থেকে শুরু করে অর্থমন্ত্রী থেকে শুরু করে সবাই বসবেন। যদিও আমাদের অর্থমন্ত্রী সাহেব, আমাদের যে সরকারি কর্মচারী কর্মকর্তা কল্যাণ সমিতির যেটা আছে আর কি, তার যে আহ্বায়ক বা আমাদের যিনি সভাপতি আব্দুল মালেক সাহেবের সাথে তিনি বলেছেন যে 95% কাজ কমপ্লিট হয়েছে এবং মন্ত্রিসভায় উঠলে অনুমোদন দিলে এরপরে সেটা অর্থ মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য যাবে। প্রশ্ন হচ্ছে ভেটিং কী? ভেটিং হচ্ছে একটা গেজেট তৈরি করতে গেলে সেই গেজেটে আপনি যা যা লিখেছেন সেটা বানান শুদ্ধ আছে কিনা, সেখানে আইনসম্মত সব কিছু আছে কিনা, সেখানে আপনি যা উল্লেখ করেছেন সেটা কি সংবিধান পরিপন্থী কিনা, নাকি সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা বা সংবিধানের সাথে যাচ্ছে কিনা, এই বিষয়গুলো পর্যালোচনা করার জন্য আইন মন্ত্রণালয় যে কোনো গেজেট প্রকাশের আগে যে কোনো দপ্তর থেকে সব কাগজপত্র সেখানে পাঠানো হয় এবং সেখানে ভেটিং হয়, ঠিক আছে? এবং ওই ভেটিং যখন হয়, সেই ভেটিং যদি ক্লিয়ার কাট হয়, ওই ভেটিং হওয়ার পরেই কিন্তু এই আপনার গেজেট প্রকাশিত হয়। তার মানে ভেটিং হতেও তো সময় লাগবে, তাই না? এত তো সহজ না। আগে তো মন্ত্রিসভা অনুমোদন হবে, আমাদের প্রধানমন্ত্রী অনুমোদন দিবেন, তারপর তো সব কিছু, তাই না? তো দেখা যাক কী হয়। তবে আমি আশা রাখি সেপ্টেম্বরের মাঝামাঝি হোক, এটা আমি চাই। যত দ্রুত হবে তত দ্রুতই ভালো। সব কিছু ভেরিফিকেশন করতে হবে, সব কিছু করতে হবে। কিন্তু বাংলাদেশকে তো আমি চিনি, আমাদের দেশকে তো আমি ভালো মতন জানি। এখানে এক একটা বৈঠক হচ্ছে সেই বৈঠকের পিছনে আরও 10টা বৈঠকের নাম লিখে রাখা। এই হচ্ছে বাংলাদেশ। তো ভালো থাকবেন। গরম পড়েছে অনেক, আসলে কি বলবো, এই গরমে ফ্যান চালিয়ে কথা বলতে পারি না, ফ্যান চালিয়ে কথা বলে আপনারা শুনতে পাবেন না, তার জন্যই এইভাবে ঘামতে থাকি, ঠিক আছে? ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।